নমস্কার, ইনস্টিটিউশন থেকে আপনাদের সবাইকে স্বাগত। এই ফোর্থ পেপারে রয়েছে আপনাদের উপন্যাস এবং ছোট গল্প। তো আপনাদের উপন্যাস এবং ছোট গল্প থেকে প্রশ্ন আসবে 3টি বিভাগ থেকে, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ, যেটি আপনারা জানেন সবাই। তো ক বিভাগে থাকছে 2টি প্রশ্ন 18 নম্বরের, খ বিভাগে থাকবে 3টি প্রশ্ন 12 নম্বরের এবং গ বিভাগে থাকবে 4টি প্রশ্ন 7 নম্বরের। আচ্ছা, প্রথমেই বলি, আমরা যে সাজেশনটি তৈরি করেছি সেটি খুবই কষ্ট করে, কারণ আপনাদের বিগত 2 বছরের পরীক্ষা হচ্ছে অনলাইনে। তো সেই অনলাইনে পরীক্ষা হওয়ার জন্য আমাদের কাছে সাজেশন করা খুবই কঠিন হয়ে পড়েছে। তাও আমরা যে 5 ইয়ার্স প্রশ্ন অনুযায়ী সাজেশনটি করেছি, প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নগুলি বারবার আসতে থাকে। হয়তো প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দেওয়া হয়, কিন্তু আপনারা যদি একটু ভালো করে পড়েন তাহলে বুঝতে পারবেন যে এই প্রশ্নগুলি আপনাদের পরীক্ষায় এসেছে। তো এই যেই সাজেশনটি করা আছে সেখান থেকে এই প্রশ্নগুলির মধ্যে কিছু প্রশ্ন হয়তো আপনাদের আসতে পারে, বা আপনারা এই সাজেশন যদি ফলো করেন আপনাদের অনেকটাই সিলেবাস কভার হয়ে যাবে। তো আপনাদের চতুর্থ পত্র অর্থাৎ উপন্যাস এবং ছোট গল্প, যেখানে ক বিভাগ থেকে যে সমস্ত সাজেশনগুলি আমরা করেছি সেগুলি দেখুন। প্রথমে রয়েছে আরণ্যক উপন্যাসটিকে আপনি কোন ধারা ফেলতে চান, মানে এখানে দেওয়া আছে ডায়েরি, ভ্রমণ কাহিনী নাকি উপন্যাস, এটি কি ধরনের উপন্যাস। তো এই সাপেক্ষে আপনার যে মন্তব্য সেই মন্তব্যের পক্ষে যুক্তি সাজান। এরপরে রয়েছে আরণ্যক উপন্যাসের সত্যচরণ চরিত্রটি আসলে বিভূতিভূষণেরই অল্টার ইগো, এই বক্তব্যটির যথার্থতা বিচার করুন। পরবর্তী প্রশ্ন রয়েছে রাজসিংহ উপন্যাসের মূল আখ্যানের সমান্তরালে এখানে ইয়েলো মার্কিং করা। প্রথমে বলে দিই, ইয়েলো মার্কিং করা যে প্রশ্নটি দেওয়া হয়েছে, মানে ইয়েলো মার্ক করার তাৎপর্য এটাই যে 22 সেশনে আপনাদের প্রশ্নটি আমাদের সাজেশন থেকে পড়েছিল। আপনাদের 22 সেশনে যে সমস্ত প্রশ্নগুলি পড়েছিল সেগুলো গ্রিন মার্কিং করা রয়েছে, প্রত্যেকটি বিভাগেই দেওয়া হয়েছে প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে কারণ যে প্রশ্নগুলি আপনাদের 12 নম্বরে এসেছে সেগুলি 18 নম্বরে আসতেই পারে, এবং 18 নম্বরে যে প্রশ্নগুলি দেওয়া হচ্ছে সেগুলি 12 নম্বরেও আসতে পারে। তাই প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এবং এই প্রশ্ন থেকে যে সমস্ত প্রশ্নগুলি আমাদের সাজেশন থেকে পড়ে গেছে সেগুলো ইয়েলো মার্কিং করে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাবেন। তো এখানে রাজসিংহ উপন্যাস থেকে প্রশ্ন পড়েছে, পুরোটা ইয়েলো মার্কিং করা নেই, কারণ রাজসিংহ উপন্যাসে যদি আপনারা কিছুটা পড়েন বা আমাদের যে সমস্ত নোটস দেওয়া হয় সেই নোটস অনুযায়ী যদি পড়েন, তাহলে সেখানে দেখতে পাবেন যে রাজসিংহ উপন্যাসে বিভিন্ন কোয়েশ্চেন দেওয়া রয়েছে। সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো যদি আপনারা পড়েন তাহলে সেখান থেকে যে কোনো প্রশ্ন দিয়ে আপনারা অবশ্যই পড়তে পারবেন। তো 2 নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো রাজসিংহ উপন্যাসের মূল আখ্যানের সমান্তরালে জেবেও গ্লিসান বারাক দরিয়া কেন্দ্রিক উপকাহিনীর গুরুত্বগত হানি। এর সাথে আরো একটি প্রশ্ন রয়েছে রাজসিংহ উপন্যাসের নায়ক বিচার সম্পর্কে একটি বিশ্লেষণাত্মক প্রবন্ধ লিখুন। এর সাথে 3 নম্বর প্রশ্ন রয়েছে আঞ্চলিক উপন্যাস হিসাবে নাগিনী কন্যার কাহিনী উপন্যাসটি সার্থকতা বিচার করুন। এবং নাগিনী কন্যার বা নাগিন কন্যার কাহিনী এই যে উপন্যাসটি রয়েছে সেটি থেকে আরো একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, উপন্যাসের 2 নাগিনী কন্যার যে মানবী সত্তা, এখানে যে মানবী সত্তা উন্মোচিত হয়েছিল তার আপনাদেরকে লিখতে হবে, মানে সেটি ব্যক্ত করতে হবে। নাগিনী কন্যার যে উপন্যাস সেই উপন্যাসে 2টি যে নাগিনী কন্যা ছিল তাদের মধ্যে যে মানবী সত্তাটা ফুটে উঠেছে সেটা ব্যক্ত করতে হবে। পরবর্তী 4 নম্বরের প্রশ্ন রয়েছে স্টোভ গল্পটিতে স্টোভের প্রতীক কিভাবে বাসন্তী ও তার স্বামী শশীগুঞ্জের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েনকে শিল্পরূপ দান করেছে সেটি আলোচনা করুন, অথবা স্টোভ গল্পটি ছোট গল্প হিসেবে সার্থক কিনা আলোচনা করুন। 5 নম্বরের প্রশ্নটি রয়েছে রবীন্দ্রনাথের হালদার গোষ্ঠী গল্পটিতে সামাজিক ও পারিবারিক প্রেক্ষাপট কেমনভাবে রস সৃষ্টির সার্থকতা লাভ করেছে তা আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন চতুরঙ্গের 4 তলার জগমোহনী হচ্ছে ভিত্তিভূমি। এই ভিত্তিভূমিটিকে শক্ত না করলে উপন্যাসের 4 তলা বাড়িটি তাসের ঘরের মতো ঘুরিয়ে যেত। জগমোহন আখ্যায়িকটি বিশ্লেষণ করে চতুরঙ্গ উপন্যাস নির্মাণে রবীন্দ্রনাথের গভীর বোঝাপড়া যেটি রয়েছে সেটি পরিস্ফুটন করুন। এর সাথে যেরূপ আছে সেই রূপ রাখা দিয়াছে, তবে তাহাদের সম্বন্ধে যে সকল ঘটনা লিখিত হইয়াছে সকলই ঐতিহাসিক নহে। উপন্যাসের সকল কথা ঐতিহাসিক হইবার প্রয়োজন নাই। রাজসিংহ উপন্যাসের 4র্থ সংস্করণের বিজ্ঞাপনে স্বয়ং বঙ্কিমচন্দ্রের এই মন্তব্য করেছিলেন, অর্থাৎ এই মন্তব্যটি করেছিলেন স্বয়ং বঙ্কিমচন্দ্র। বলেছে এই মন্তব্যে প্রতিফলিত চরিত্রগুলির ঐতিহাসিকতা ও অনৈতিহাসিকতা সম্পর্কে আলোচনা করুন।
এর সাথে চতুরঙ্গ থেকে আরেকটি প্রশ্ন রয়েছে। চতুরঙ্গ উপন্যাস অবলম্বনে রবীন্দ্রনাথের যে প্রেম চেতনা, প্রেম চেতনার যে স্বরূপ সেটি নির্ণয় করুন। এখানে ওদের কিছু স্পেলিং মিস্টেক আছে, তো আপনারা ক্ষমা করবেন বা ঠিক করে নেবেন। পরবর্তী প্রশ্নটি হলো, জাতীয় সম্পদ বিনষ্টিজনিত ক্ষোভের ফলশ্রুতি যদি আরণ্যক উপন্যাসে যুগল প্রসাদের মতো চরিত্র তৈরি হয়, তাহলে দ্রব্যপাড়া ও ভানুমতি সেই ক্ষোভের প্রেরণা থেকেই সঞ্জাত, সেই প্রেরণা থেকেই সজ্জিত এক আরণ্য সৌন্দর্যের আত্মা এবং মর্যাদার প্রতীকী উপন্যাসের শেষ পর্বে সত্যচরণের আত্মোপলব্ধি কি সেই ক্ষোভের প্রকাশ? এগুলি ব্যাখ্যা করতে হবে। পরবর্তী প্রশ্ন, পণ্ডিত গোসাই উপন্যাসটিতে কুসুম চরিত্রের বিকাশ ও পরিণতি আলোচনার সাপেক্ষে চরিত্রটি সঙ্গে প্রচলিত সমাজ এবং সংস্কারের দ্বন্দ্বমূলক যে জটিলতার রূপ সেটি ব্যক্ত করতে হবে। এর সাথে রয়েছে নয়ন চাঁদের ব্যবসা গল্পের গঠনাঙ্গিকে ত্রৈলোক্যনাথের মুন্সিয়ানার পরিচয় দিন, অথবা নয়ন চাঁদের ব্যবসা গঠন কৌশল বিশ্লেষণ করেন। পরবর্তী প্রশ্ন, গ্রিন মার্কিং করা আপনাদের 22-23 সেশনে পড়ে গেছিল। প্রশ্নগুলো এই ছিল ক বিভাগের 18 নম্বরের প্রশ্ন। পরবর্তী রয়েছে আপনাদের খ বিভাগের প্রশ্নগুলি। আমাদের সেন্টার থেকে যে সাজেশনগুলি করা হয়েছে, খ বিভাগের 12 নম্বরের প্রশ্নগুলি হচ্ছে ব্যক্তিকে দুঃখবোধের সীমা ছাড়িয়ে সমষ্টি চেতনার উপলব্ধিতে পৌঁছানোর মাধ্যমেই সংকেত। গল্পটির অনন্যতা আলোচনা করুন। এর সাথে রয়েছে হারু ও বদন ডোমের চরিত্র নির্মাণের প্রতি লেখকের অভিনিবেশ কিভাবে ডোমের চিতা গল্পের অস্বাভাবিক পরিবেশের সার্থকতা ফুটিয়ে তুলেছে আলোচনা করুন। 2. কুণ্ঠরোগীর বউ এর মানসিক দ্বন্দ্বকে কিভাবে মানিক বন্দ্যোপাধ্যায় ফুটিয়ে তুলেছেন তার পরিচয় দিন। এর সাথে রয়েছে কুণ্ঠরোগীর বউ গল্পে যতীন মহাশ্বেতার দাম্পত্য সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে সেটি পরিস্ফুট করুন এবং গল্পটির শিল্পমূল্য বিচার করুন। পরবর্তী প্রশ্ন রয়েছে, রবীন্দ্রনাথ জীবন্নেশাকে রাজসিংহ উপন্যাসী নায়িকা বলে অভিহিত করেছেন, আপনি এই মন্তব্যকে কতটা গ্রহণযোগ্য বলে মনে করেন? 4 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলা উপন্যাসের চরিত্রমালায় সতীশ চরিত্রটির অভিনব, এই অভিনবত্ব বিভিন্ন দিকগুলি নির্দেশ করে সতীশ চরিত্রটি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, কুশিত পাষাণ গল্পটির রস শাস্ত্রকতা বিচার করুন। এর সাথে রয়েছে মহর্ষিতার ফুলথাশ্রম খেলার অভিজ্ঞতা কেমন ছিল, এবং 6 নম্বরের প্রশ্ন রয়েছে, আপনার পাঠ্যাংশের অন্তর্গত যে কোনো দুটি গল্পের পরিণতি বিচার করে দেখান যে গল্পের পরিণাম নির্মাণের শিল্পিত স্বভাবের মধ্যেই পরিস্ফুট হয়। অর্থাৎ গল্পের যে পরিণাম সেটি নির্মাণের শিল্পিত স্বভাব তার মধ্যেই পরিস্ফুট হয় ছোট গল্পের রস, এর সার্থকতাটি বিচার করতে হবে। পরবর্তী প্রশ্ন, মানসিক সম্পর্কে টানাপোড়েন কেমন ভাবে নরেন্দ্র মিশ্রের রস গল্পটিকে সার্থক করে তুলেছে তা আলোচনা করুন। 8 নম্বরের প্রশ্নটি হলো, শরৎচন্দ্রের পণ্ডিত গোসাই উপন্যাসটির গঠন কৌশল ও নির্মাণ শৈলী সম্পর্কে আলোচনা করুন। 9 নম্বরের প্রশ্নটি হলো, স্টোভ গল্পটিতে স্টোভের প্রতীক কিভাবে বাসন্তী ও তার স্বামী শশীভূমের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েনের শিল্পরূপ দান করেছে। প্রশ্নটি আজ হয়তো পড়েছি 18 নম্বরে। পরবর্তী 10 নম্বরের প্রশ্নটি হলো, অরূপের ত্রাস গল্পটির নামকরণের সার্থকতা। এর সাথে রয়েছে চতুর্থ মাঝিপথের যুদ্ধ গল্পটির নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করুন এবং পথের কাটা গল্পের মানবিক আবেদন ব্যাখ্যা করে গল্পটির সার্থকতা বিচার করুন। পরবর্তী 11 নম্বরের প্রশ্নটি রয়েছে, সংকেত ও শহীদের মা গল্প দুটিকে রাজনৈতিক গল্প বলা যায় কি, আপনার অভিমতের সম্পর্কে যুক্তি দিন। এর সাথে রয়েছে কুষ্ঠরোগীর বউ এর মানসিক দ্বন্দ্বকে কিভাবে মানিক বন্দ্যোপাধ্যায় ফুটিয়ে তুলেছেন তার পরিচয় দিন। নম্বর 12 এর যে প্রশ্নটি রয়েছে, সব একসঙ্গে মিলে সুরটাকে সৃষ্টি করেছে, দেশে দেশে কালে কালে এই সুর একা কোন আনকোড রয়েছে, বুঝে প্রসঙ্গ নির্দেশপূর্বক ওই সুরের পরিচয়টি দিন। এর সাথে রয়েছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পের সামাজিক প্রতিবেশে কোনো ব্যঙ্গের ইশারা আছে কি, যদি থাকে সেই ব্যঙ্গটির পরিচয় নিন। 13 নম্বরের প্রশ্নটি হচ্ছে, রাজসিংহ উপন্যাসের কোথায় প্রথম উদয়পুরী বেগমের পরিচয় পাওয়া যায়, বঙ্কিমচন্দ্র তার কেমন পরিচয় দিয়েছেন। এর সাথে রয়েছে আসন্ন প্রসবা বিমলার পরিচয় দিয়ে তার সন্তানের নামকরণ সম্পর্কে লিখুন। এরপরে আমরা দেখতে পাচ্ছি গ্রিন মার্কিং করা প্রশ্ন, যেগুলি আপনাদের 12 নম্বরে পড়েছিল 22-23 সেশনে। প্রশ্নগুলি হলো, আমি বলিলাম লোকটা আমার দিগকে বোকার মতো দেখিয়া কৌতুক করিয়া ঠগাইয়া নেন, গল্পটা আগাগোড়া বানানো। এই যে উক্তি সেটি ক্ষুদিত পাষাণ গল্পের কথক তিনি কি সত্যিই মনে করেছিলেন গল্পটা আগাগোড়া বানানো, সেটি যুক্তি সহ আলোচনা করুন।
স্টোভের প্রতীকে প্রেমেন্দ্র মিত্র কিভাবে বাসন্তী শশীভূষণ মল্লিকার আঁতের টেনশনকে জীবন্ত করে তুলেছেন? পরবর্তী প্রশ্ন, ইহাতে জটিল মনোবিজ্ঞান নাই, প্রসঙ্গ সহ তাৎপর্য বিশ্লেষণ করুন। নেক্সট হচ্ছে, অন্তহীন বিস্ময়ে তিনজনেই চুপ, সর্বজ্ঞ কথক কাদের বিস্ময়কে কেন অন্তহীন বিশেষণে বিশেষিত করেছেন শহীদের মা অবলম্বনে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, এদেশে ইতিহাস নাই, কাজের রাজসিংহকে কেউ চিনি না, কার উক্তি, তিনি কোথায় এই মন্তব্য করেছেন, তার এই মন্তব্যের কারণ ব্যাখ্যা করুন। পরবর্তী প্রশ্ন রয়েছে, আমার সঙ্গে দামিনীর বিবাহ হইয়াছে, এই বিবাহের রহস্য কি তা সকলে বুঝিবে না, বোঝার প্রয়োজনও নাই। শ্রীবিলাস দামিনীর বিবাহ কেন সকলের বোধের অতীত বলে উপন্যাসিক মনে করেছেন, তার যুক্তি সহ আলোচনা করুন। এই ছিল আপনাদের 12 নম্বরের খ বিভাগের প্রশ্নগুলি। পরবর্তী গ বিভাগে যে সমস্ত প্রশ্নের সাজেশন দেওয়া হচ্ছে এখানে, সেগুলি রয়েছে, নয়ন চাঁদের প্রকৃত ব্যবসায়ী সম্পর্কে সংক্ষেপে লিখুন। চোরাবাজারে পাওয়া রেকর্ডটি আসলে কোন সাংগীতিক মূর্ছনাকে ধরে সেটি ব্যাখ্যা করতে হবে। পরবর্তী 2 নম্বরের প্রশ্ন হলো, চতুর্থ পরিপদের যুদ্ধ গল্পটির নামকরণের বৈশিষ্ট্য। মেহের আলী পরিচয় দিয়ে তার প্রলাপের তাৎপর্য ব্যাখ্যা করুন। পরবর্তী প্রশ্ন, সংকেত গল্পটিতে যে ধর্মঘটের কথা আছে তার কারণ ও পরিণতি সম্পর্কে সংক্ষেপে লিখুন। হিজালবিন ও মা বিশ্বহরীর আটনের রহস্যময় অতিলৌকিকতার সংক্ষিপ্ত পরিচয় দিন। পরবর্তী প্রশ্ন, পথের কাঁটা গল্পেতে শুরুতে, অর্থাৎ পথের কাঁটা গল্পের শুরু যখন হচ্ছে তখন ব্যোমকেশ কোন বিজ্ঞাপনের প্রতি বন্দুক দৃষ্টি আকর্ষণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, জাতুধন গল্পটির রাম সিংহে চরিত্রটি সম্পর্কে সংক্ষেপে লিখুন এবং রাজসিংহ উপন্যাসের দরিয়া বিবি চরিত্রটি লিখুন। এই প্রশ্নগুলি দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, আমি বলিলাম লোকটা আমাদিগকে বোকার মতো দেখিয়া কৌতুক করিয়া ঠকাইয়া গেল। গল্পটা আগাগোড়া বানানো। আগাগোড়া বানানো গল্পটি বিষয়ে কতক আমির বিশ্বাসটা কতখানি ঐকান্তিক ছিল সে বিষয়টি সংক্ষিপ্ত টিপ্পনী অর্থাৎ টিকা লিখতে হবে আপনাদের। পরবর্তী প্রশ্ন রয়েছে, হুকোতে মুখ দিতে দিতে মোতালেব বলল, না ভেয়া ভাই, নেবে নাই। বক্তব্যটি নিহিত ব্যঞ্জনা পরিস্ফুট করুন। দেশশুদ্ধ লোক তাই লইয়া তাহাকে ধিক ধিক করিতে লাগিল। উদ্দেশ্য ব্যক্তিকে, তিনি কি সত্যি ধিকৃত হওয়ার যোগ্য, এটি আপনাদের ব্যাখ্যা করতে হবে। পরবর্তী 7 নম্বরের প্রশ্নটি, যেন কতগুলি লাল সাপের ফোনা, ক্রুদ্ধ তার গর্জন, অফুরন্ত তার হিংসাবৃত্ত। এই লাইনটির প্রসঙ্গে তাৎপর্য বিশ্লেষণ করুন। তো আপনাদের দেখা যাচ্ছে যে প্রত্যেকটি লাইন তুলে বেশিরভাগ প্রশ্ন দেওয়া হয়েছে। তো আপনারা যদি আমাদের নোটস ফলো করেন সেখানে বুঝতে পারবেন যে কোন উপন্যাস থেকে কোনটি করিয়ে আপনারা, মানে যদি প্রত্যেকটা প্রশ্ন পড়েন এবং ফলো করেন প্রশ্নগুলি উত্তরগুলি, তাহলে আপনারা উপন্যাস থেকে যে উপন্যাস থেকে প্রশ্নগুলো লিখতে পারবেন অবশ্যই। এর সাথে রয়েছে, দ্রব্যপান্ডা মারা যাওয়ার পর ভানুমতি সত্যচরণকে বলেছিল, আপনি মাঝে মাঝে আসবেন বাবুজি, আমাদের দেখাশোনা করবেন, ভুলে যাবেন না বলুন। কিন্তু ভানুমতিকে যৌবনে রেখে কলকাতার ফিরে যাওয়ায় কিভাবে সত্যচরণের নিয়তি হয়ে দাঁড়িয়েছিল তা বোঝেনি। এরপরে রয়েছে, ঠিক বাদ, ভেগ বিনা ভিক মিলে না, ভিত হবে না ভিক হবে। কে কাকে একথা বলেছেন, বক্তার একথা বলার কারণ কি। যুক্তিটি দেওয়া হয়েছে, সেই দিন ফেরোকে আমরা ভালো করে চিনিলাম। কথকের ভালো করে চেনাকে আপনি কতদূর সমর্থনযোগ্য বলে মনে করেন, এটি আপনাদের ব্যাখ্যা করতে হবে। পরবর্তী এর সাথেই রয়েছে, এর রেকর্ডকে কেউ ভেঙে নিশ্চিহ্ন করতে পারেনি, কেউ পারবেও না। এটি কেন, এটি ব্যাখ্যা করতে হবে। পরবর্তী প্রশ্নগুলি রয়েছে, গ্রিন মার্কিং করা, অর্থাৎ আপনাদের পড়েছিল 22-23 সেশনে এই প্রশ্নগুলো পড়েছিল, আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, কিন্তু যেগুলো হয়তো 7 নম্বরে এসছে বা 12 নম্বরে এসছে সেগুলো আপনার 18 নম্বরে আসতে পারে এবং 18 নম্বরের প্রশ্ন 12 নম্বরে আসতে পারে। এই ছিল আপনাদের 3 বিভাগ থেকে আমাদের সাজেশন 18 নম্বর, 12 নম্বর এবং 7 নম্বরের। তো আমাদের স্যাম্পল কোশ্চেন এবং অ্যান্সার পেপারের যে সেট হয় সেটি আমাদের ওয়েবসাইটে দেওয়া হচ্ছে। আমাদের ওয়েবসাইটটি আপনারা অবশ্যই ফলো রাখবেন এবং প্রশ্নের যে পিডিএফ, এই যে দেখতে পাচ্ছেন সাজেশনের পিডিএফটি আমাদের ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আপনারা নোটস নিতে ইচ্ছুক থাকেন, কারণ আমাদের নোটস দেওয়া চলছে। আপনাদের মধ্যে থেকে যদি কেউ নোটস নিতে ইচ্ছুক হন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। আরও বলে রাখি, আপনাদের পরীক্ষার আগে আমাদের লাস্ট মিনিট সাজেশন আবারও প্রেজেন্ট করা হবে। তো সেই সাজেশনগুলি
দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করবেন।